নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইডিএস স্পোর্টস 9009। আজকে মোহনবাগানের সমস্ত আপডেট তোমাদের সামনে নিয়ে আসব। আজকে মোহনবাগান অনুশীলন করেছিলেন লোবড়ার তত্ত্বাবধানে, এবং আমরা আজকে প্র্যাকটিসে একটা নতুন জিনিস দেখলাম। যদিও বা প্রতিদিন সার্জিও লোবড়ো তার প্র্যাকটিসে নতুন নতুন কৌশল তাদের প্লেয়ারদের শেখাচ্ছেন বা আয়ত্ত করাচ্ছেন। আমরা দেখে আসছি যে বৈচিত্র্যময় তার এই কোচিং, এবং কোচিংয়ে একাধিক মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম, একাধিক কৌশল আমরা দেখতে পাচ্ছিলাম। আজকে একটু অন্য ধরনের কৌশল আমরা লোবড়ার প্র্যাকটিসে দেখতে পেলাম। কি সেটা না, প্রতিটা প্লেয়ার, প্রতিদ্বন্দ্বী যে প্লেয়ার যারা আছে, যাদের সাথে যাদের খেলার মাঠে যুদ্ধ হবে, মানে যেটা বলে হেলদি কম্পিটিশান যেটা হয় মোহনবাগানে সাধারণত, এবারে যেন তার মাত্রাটা আরও বেড়ে গেল। কেননা মাঝমাঠে এবার কামিন্স এবং দিমিত্রি পেট্রাসের মধ্যে যুদ্ধ হবে, কে প্রথম একাদশের চান্স পাবে। এবং সেরকম যুদ্ধটা কিন্তু আজকে লোবেড়ো মাঠে করিয়েই দেখালেন, যেখানে আমরা দেখব যে টম আলডারের সঙ্গে যুদ্ধ হবে আলবার্টো রড্রিগেজের, অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্ডার বিদেশি হিসেবে সার্জিও লোবড়া কাকে নামাবেন। এই যুদ্ধটা কিন্তু চলবে, সারা টুর্নামেন্ট জুড়ে কিন্তু এই যুদ্ধটা চলবে। সেটা কিন্তু আমরা বুঝতে পারছি লোবড়ার প্র্যাকটিস দেখে। অর্থাৎ এত সুন্দর একটা সিস্টেম তিনি তার প্লেয়ারদের মধ্যে নিয়ে এসেছেন, যেটা কিন্তু মোহনবাগান টিমের কিন্তু উপকারে আসবে। অর্থাৎ আজকে যে খেলাটা আমরা দেখলাম 1:1 কম্পিটিশান, দিমিত্রি পেট্রাসের সঙ্গে জেসন কামিন্স, সেরকম আমরা দেখতে পেলাম আলবার্টো রড্রিগেজের সঙ্গে টম আলডারের লড়াই। একা একা কাটিয়ে কে গোল দিতে পারবে, দিমিত্রি পেট্রাস কামিন্সের মধ্যে এই লড়াইটা আমরা দেখতে পেয়েছি আজকে এই লড়াইটা সার্জিও লোবড়ো কিন্তু রণকৌশল একটা দারুণ দিক, যেখানে দুটো প্লেয়ারের মধ্যে জেদ বাড়িয়ে তুলেছে। কে সেরা, জেসন কামিন্স সেরা না দিমিত্রি পেট্রাস? দুজন কিন্তু দারুণ বন্ধুত্ব বাইরে, কিন্তু খেলার মাঠে একজন আরেকজনকে ছাপিয়ে যাওয়ার অফুরন্ত প্রয়াস, এবং সেই প্রয়াসে আরও ভালো করে ধার দিয়ে নিলেন সার্জিও লোবড়ো, মোহনবাগানের কোচ। অর্থাৎ আমরা দেখেছি হোসে মলিনার কোচিং, এবং আমরা দেখতে পাচ্ছি এখন লোবড়োর কোচিংয়ের মধ্যে কেমন আকাশ পাতাল তফাৎ। লোবড়ো তার কোচিংয়ে এমনভাবে প্লেয়ারদের তৈরি করছেন, এমনভাবে প্লেয়ারদের ট্রেনিং দিচ্ছেন, তাদের জেদ কিন্তু বহুগুণ বেড়ে যাচ্ছে। টম আলডার আর আলবার্টো রড্রিগেজ এরা কিন্তু একটা চাপা টেনশন এদের মধ্যে অবশ্যই থাকবে, কারণ হচ্ছে কে ম্যাচ টাইম পাবে। লোবড়া এখানে টানা কাউকে ম্যাচ টাইম দেবে না, এটা কিন্তু বোঝা যাচ্ছে। কারণ প্র্যাকটিস দেখে বা প্র্যাকটিস ম্যাচ দেখে দেখা যাচ্ছে সবাইকে কিন্তু সমান সুযোগ ধরিয়ে দিচ্ছে, এবং প্রতিটা প্লেয়ার কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছে, এবং তার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি রেজাল্টে। আমরা গত ম্যাচে দেখতে পেলাম যে একই দিন দুটো ম্যাচ খেলেছিল, এবং দুটো ম্যাচে 16টা গোল করেছে, যেখানে কামিন্স একা 5টাই গোল করেছে, অন্যদিকে দিমিত্রি 2টো গোল করেছে, সাহাল আব্দুল সামাদ 2টো গোল করেছে, লিস্টান ক্লসও যে পেরেছে সেই গোল করেছে। মানে আমাকে প্রথম একাদশের চান্স পেতেই হবে, একটা মরিয়া প্রয়াস কিন্তু মোহনবাগানের প্রতিটা প্লেয়ারের মধ্যে আমরা লক্ষ্য করছি। এবং আমি দর্শকদের বলবো, তোমরাও নিশ্চয়ই প্র্যাকটিস ম্যাচগুলো ইউটিউবে বা অন্য কোনো রকমভাবে বা মাঠে গিয়ে দেখেছো, দেখার পর তোমাদের কী মনে হচ্ছে? এই মোহনবাগান আগের মোহনবাগানের থেকে কিছুটা পৃথক? আগের মোহনবাগান যথেষ্ট খতরনাক ছিল, যথেষ্ট ভালো ছিল, যথেষ্ট ভয়ঙ্কর ছিল, যে কারণে তার পরপর আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, লিগ শিল্ড জয় করছে, গত বছর ডাবল করেছে। এগুলো করতে পেরেছে কারণ মোহনবাগান টিম ধারে ভারে এই মুহূর্তে ইন্ডিয়ার যে কোনো টিমের থেকে এগিয়ে, এবং তাকে সুন্দরভাবে ম্যানেজ করেছিলেন হোসে মলিনা, যাতে ডাবল করতে পেরেছেন। কিন্তু আজকের দিনে যে খেলাটা দেখতে পাচ্ছি, আজকের দিনে বিভিন্ন প্র্যাকটিস ম্যাচে বিভিন্ন
দলের বিরুদ্ধে মোহনবাগান যে খেলা প্রেজেন্ট করছে তার মধ্যে লোবেরোর কিন্তু সেই অ্যাটাকিং আক্রমণাত্মক প্রতিচ্ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে আগের ম্যাচগুলো যেমন রিডিং করে খেলতো হোসে মলিনা, ম্যাচ বুঝে বুঝে রিড করতো, এই ম্যাচগুলোকে বের করে নিয়ে আসতো এবং খেলা কিন্তু খুব একটা দৃষ্টিনন্দন হতো সেটা বলা যাবে না। কিছু সময়ের জন্য দৃষ্টিনন্দন হলেও পরবর্তীকালে ঠিক সামলে আবার ডিফেন্স করে নিত, অর্থাৎ চোখের তৃপ্তি সেভাবে আসতো না। সার্জিও লেবরো কিন্তু সেই জায়গাটা ছেড়ে দিয়েছে। সার্জিও লেবরো যেমন দর্শকদের চোখের আরাম দিতে চাইছে, প্লেয়াররাও কিন্তু ফল তার থেকে পেতে হবে, অর্থাৎ ম্যাচগুলো কিন্তু জিততে হবে এবং খেলাগুলো দৃষ্টিনন্দন হয় এবং সব দিকেই কিন্তু সার্জিও লেবরোর কিন্তু নজর আছে, হবেই না কেন। এই কোচ হচ্ছে আইএসএলে একেবারে সিদ্ধহস্ত। মুম্বাই সিটি এফসিকে সে চ্যাম্পিয়ন করেছে এফসি গোয়াকে, এবং এইরকম একজন অভিজ্ঞতা সম্পন্ন কোচ এবার হচ্ছে মোহনবাগানের কোচিং করাচ্ছে। ওড়িশা এফসিকে যদি বা চ্যাম্পিয়ন করতে পারেনি, সেক্ষেত্রে কিছু ম্যানেজমেন্টের ভুল ছিল, প্লেয়ারদের কিছু সমস্যা ছিল, কিন্তু এবছর যে টিম পেয়েছে সার্জিও লেবরো পেয়েই কিন্তু বলে দিয়েছে আমরা নতুন কোনো বিদেশির দরকার নেই, এই টিম দিয়েই কিন্তু অন্তত ইন্ডিয়াতে যে ধরনের টুর্নামেন্ট হয় সেই টুর্নামেন্টে বৈতরণী পার করতে গেলে এইটাই হচ্ছে সেরা বা বেস্ট 11 এখান থেকে আমি তৈরি করে নেব, এবং সেটাই কিন্তু করছেন। পাশাপাশি আমরা আজকে একটা দৃশ্য দেখলাম প্র্যাকটিসে, যেটা কিন্তু যথেষ্ট মোহনবাগানের সমর্থকদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা কদিন আগেই শুনেছি আশিস রায় যে ধরনের চোট পেয়েছে তাতে আইএসএল সম্ভবত তারা খেলা হবে না, মাঠের বাইরে চলে যাবে। আবার বিশেষ বিশেষ সূত্রে শোনা যাচ্ছে প্রথম 4-5টা ম্যাচ হয়তো নাও খেলতে পারে, পরের দিকে আশিস রায় কিন্তু চান্স পেতেও পারে। সুতরাং মোহনবাগানের সমস্যা কিন্তু সেই সমস্যা কিন্তু রাইট ব্যাকের সমস্যা কিন্তু রয়েই গেল। রাইট ব্যাকের সমস্যা মেটানোর জন্য অভিষেক টেক্সাম বা মেহতাব সিংকে সাইনিং করেছিল মোহনবাগান। যেহেতু এখন মোহনবাগান 2 বিদেশি নিয়ে খেলবে না, সেহেতু মেহতাব সিং কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড হিসেবেই খেলবে। রাইট ব্যাকের সেই সমস্যাটা কিন্তু রয়েই গেল। একেবারে আশিস রায়ের জায়গায় যদি টেক্সাম খেলে তাহলে কতটা গুছিয়ে নিতে পারবে মোহনবাগান সেটা সময়ই বলে দেবে। তো টেক্সামে আশিস রায়ের চোটটা যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আজকে আর একটা ঘটনা লক্ষ্য করলাম, যেটা কিন্তু অশনি সংকেত, অর্থাৎ আইএসএলের 10 দিন আগে এরকম একটা ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান সহ সমস্ত শুভাকাঙ্ক্ষী মানুষের কিন্তু চিন্তার কারণ আছে। তার কারণ আজকে ম্যাকলারেনকে দেখলাম যে ফিজিও ডক্টর নেলসনের সঙ্গে মাঠ পরিক্রমা করতে, অর্থাৎ সে কোনো ভারী অনুসরণ করেনি এবং ফিজিওর সঙ্গে সারাক্ষণ কাটিয়েছে, মাঠের বাইরে বসেছিল। শোনা যাচ্ছে তার শরীর নাকি কাছে খারাপ ছিল, অর্থাৎ পেট ব্যথা এবং বমি, এই 2 ধরনের কথাই শোনা যাচ্ছে। তো সেই ধরনের যদি চোট হয়, সেই ধরনের যদি শরীর খারাপ হয়, আসলে 5-6 দিনের মধ্যে সে রিকভারি হয়ে যাবে। বাট কোনো চোট সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয় আছে, চোট কতটা গুরুতর, কদিন সেটা ঠিক হবে, সে আশিস রায়ের মতো অবশ্যই সেগুলোকে পরীক্ষা করে দেখা দরকার। আসলে আমরা বুঝতে পারছি না যে কি মানে চোটটা ঠিক কোন পর্যায়ে রয়েছে, অর্থাৎ চোট বলছি জেমি ম্যাকলারেন আজকে সারা মাঠে ঘুরে বেড়ালেন, কিন্তু বাট কোনো প্র্যাকটিস করলেন না, বসেছিল, আসলে তো শুয়েই পড়লেন। বোঝা যাচ্ছে তার শরীরটা ভালো নেই। তো শরীরটা ভালো নেই, ঠিক আছে, অবশ্যই ঠিক হতে একটু সময় লাগবে। আশা করি আইএসএল শুরু হওয়ার আগেই কিন্তু ম্যাকলারেন কিন্তু ফিট হয়ে যাবে, এবং বাদবাকি প্লেয়ারদের অনুশীলন মোটিভেশন যা দেখলাম তাতে কিন্তু তারা একেবারে অধীর আগ্রহ করে বসে আছে কবে ম্যাচ খেলবে। সুতরাং মোহনবাগানের কাছে কিন্তু এই ম্যাচটা ডু অ্যান্ড ডাই, হ্যাটট্রিক করার একটা বিরাট চান্স, এবং প্রতিটা প্লেয়ারকে কিন্তু সেই মন্ত্রই সার্জিও লেবরো কিন্তু শেখাচ্ছেন। কারো কোনো প্রবলেম হলে, কারো কোনো অসুবিধা হচ্ছে, সার্জিও লেবরো সোজা তার কাছে চলে যাচ্ছেন এবং প্রবলেমের সলিউশনটা কিন্তু তখনই তিনি বলে দিচ্ছেন। তো এই বিষয়টা খুব ভালো লাগলো যে সার্জিও লেবরোর এই যে কোচিং করার যে স্টাইল, সেটা কিন্তু অন্য অন্য কোচদের মতো নয়, একটু ডিফারেন্ট। আমরা প্রতিনিয়ত নতুন নতুন চমক দেখতে পাচ্ছি। আজকে চমকটা যেমন বললাম যে প্রতিপক্ষ যাদের মধ্যে লড়াই হবে খেলার, তাদের মধ্যেই আজকে লড়াই শুরু করে দিলেন মাঠে, এবং সেটা তাড়িয়ে উপভোগ করলো অন্য অন্য প্লেয়াররা। তো এই ছিল আজকের আমার ভিডিও, মোহনবাগান বিষয়ে আপডেট এটাই ছিল।
আবার আমরা এই বিষয় নিয়ে আবার আসবো তোমাদের সামনে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিওটা যারা দেখছো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের এত ওয়েট করছো, সাবস্ক্রাইব করে ফেলো যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমরাই পেয়ে ধরো। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।